জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। জাতিসংঘের সদর দফতরের স্থানীয় সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়। এতে ১৯৩ সদস্য রাষ্ট্র ভোট দেয়। নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। এবারের নির্বাচনে ডক্টর খলিলুর রহমানের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে বসল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের শুভেচ্ছা বক্তব্য রাখেন ডক্টর খলিলুর রহমান। মাত্র একদিনের মধ্যেই শেষ হল রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার রামিসার বাবা মা ও বোনসহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালতে উপস্থিত হয়ে সাক্ষীরা ঘটনার বর্ণনা দিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। তদন্তে ঘটনাস্থলে প্রধান আসামি তার স্ত্রী ছাড়া আর কারো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জমাকৃত চার্জশিটে উল্লেখ করা হয়। এদিকে বুধবার আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন। বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে সকালে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। মামলায় রামিসার বাবা, মা, বোন, ফরেনসিক চিকিৎসক, সুরতহাল করা পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। জবানবন্দির মধ্য দিয়ে মাত্র একদিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলো, যা বাংলাদেশ বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন দৃষ্টান্ত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিতে এবং বিভ্রান্তি ছড়াতে মূল আসামি সোহেল রানা আদালতে অন্য এক ব্যক্তির নাম জড়ানোর চেষ্টা করছেন। তবে তদন্ত কর্মকর্তা আদালতকে স্পষ্ট জানিয়েছেন, ঘটনাস্থলে সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কোনো অস্তিত্বের প্রমাণ ও আলামত পাওয়া যায়নি। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার আলোকে বা এটার মাধ্যমে এই মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেইভাবে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে এবং বিচারের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করা হচ্ছে। এদিকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যায় আসামি সোহেল রানা কি দেখেছে এমন সুনির্দিষ্ট কোনো জবানবন্দি কেউ দেয়নি। আজকে এই মামলায় ১৬ জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। ১৬ জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষেই জানা যাবে দেশের বহুল আলোচিত রামিসা শিশু হত্যা মামলার রায়ের দিনক্ষণ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মুন্সিগঞ্জের গজারিয়ায় ধর্ষণের অন্য ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় ৮ দিন হাসপাতালে মৃত ৬ শিশুর পোস্টমর্টেম জরুরি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন তিনি। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি
ধৃত হয়েছে, খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি জানিয়ে ট্রাফিক সিগন্যালে আর্টিফিশিয়াল ক্যামেরা ব্যবহারে সুফল পাওয়া গেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। সীমান্তে পুশিন ও পুশব্যাকের বিষয়ে বর্ডার গার্ড সক্রিয় অবস্থানে রয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার 4 বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, হাম-রুবেলার প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনা করেন। শাহিন আহমেদের ক্যামেরায় ও মৃণাল কান্তি দাসের তথ্যে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সিলেট সদর উপজেলার সেই শোকাহত বাড়ি, যেখানে এখনো থামেনি 4 বছরের শিশু ফাহিমাকে হারানোর আহাজারি। ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সিলেটে পৌঁছেই সেই বাড়িতে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান, আশ্বাস দেন ন্যায় বিচারের। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে। সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার ঘাড়ে চাপানো। একটু দরদ নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার সে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। ঢাকায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যক্রমের উদাহরণ তুলে ধরে ফাহিমা হত্যাকাণ্ডের বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামিসার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি বিচার চান কিনা? তিনি বলছেন, কার কাছে বিচার চাই? অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এখানেই মানুষ মজলুম হবে। ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে জাতিকে রক্ষা করতে দেশজুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার বিশেষ প্রোটোকল সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ে ডেঙ্গু বিষয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডেঙ্গু রোগীদের পরীক্ষার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে 80% ছাড় দেওয়া হবে। এছাড়া বেসরকারি হাসপাতালে 10% সিটও বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। ডেঙ্গু নিয়ে দেশবাসীর মাঝে সচেতনতা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সাথে নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বৈঠক শেষে মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে অসচেতনতার কারণে বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব। আপনারা সামিল হবেন। প্লাস টিভিতে আমরা, পত্রিকা আমরা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছি, মাইকিং করব পুরো শহরে,
গানের সৃষ্টি করা হচ্ছে 2টা সিটি কর্পোরেশনে। গানের তালে তালে মানুষকে আকৃষ্ট করার জন্য ডেঙ্গু সচেতনতা সৃষ্টি করব। ডেঙ্গু রোগের চিকিৎসা সাশ্রয়ী করতে নানা উদ্যোগের কথা জানান তিনি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। মন্ত্রী বলেন, শুধু সরকার নয়, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রুগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে একজন আহ্বায়ক ও 3 সদস্য ও 1 সদস্য সচিবের সমন্বয়ে 5 জনের এই কমিটির কার্যক্রম চালু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, 30 বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার ঘটনার 3টি এজেন্সি সিলগালা করা হয়েছে। তাদের লাইসেন্স বাতিল সহ পাচারকৃতদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। 7 জানুয়ারি এসএসসি পরীক্ষা হবে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মিলন বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তারিখ পেছানোর দাবি তোলায় এ সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে ছাত্রছাত্রীদের সেশন জটের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলছে যে রোজার আগে শেষ করে দেন, এখন আবার সবাই বলছে যে না রোজার পরে শেষ করে। তো রোজার মাস যদি ছাত্রছাত্রীরা না পড়ে রোজার পরে শেষ করলে তাদের জন্য আবার একটা, আমরা তো স্টেক হোল্ডারের সাথে আলাপ করেই কাজ করছি, সকলের ওপিনিয়ন নিয়ে কাজ করছি, কারণ এডুকেশন তো সকলের কমিউনিটি, সকলের ইন্টারেস্ট আছে এবং এই মন্ত্রণালয়ের সাথে তো সকলেই ইনভলভ, তাই না? আপনারা সকলেই ইনভলভ, আপনাদের সন্তানরা রয়েছে, লেখাপড়া করছে, এটাই তো আমার বিউটিস। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আগামী বছর প্রায় 40,20,000 মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করেছে সরকার। এ সময় তিনি কিশোর গ্যাং কালচার বন্ধে কিশোরদের জন্য বিশেষ কর্মসূচি চালুর চিন্তাভাবনা চলছে বলেও জানান। বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব, অর্থাৎ এটা মানবিক বাংলাদেশ আগামীতে যাতে হয়, প্রধানমন্ত্রীর যে ঘোষণা জনাব তারেক রহমানের, সেইটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই একইভাবে আমরা টেক কেয়ার করছি। যে আপনার ছোট কিশোর গ্যাং বলে, এই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় সমাজের বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন সহিংসতা অথবা ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়, এনাদের কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এটা কিন্তু পুরোটা আইনের মাধ্যমেই সমাজ কল্যাণের প্রতিনিধি। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছে মানুষ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে রাজধানীমুখী যাত্রায় বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। তবে এবার স্বস্তির খবর, সড়কে বড় ধরনের যানজট না থাকায় তুলনামূলক নির্বিঘ্নেই ফিরছেন ঘরমুখ মানুষ। একই চিত্র রেল ও নৌপথেও। বিস্তারিত শবনম অবনের রিপোর্টে। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পালা।
তাই ছুটি শেষ হবার পরও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটছেন কর্মব্যস্ত মানুষ। ভোর থেকে বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। যাত্রীরা বলছেন নির্ধারিত সময়ে ছাড়ছে অধিকাংশ বাস, তাই সড়কে চাপ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ইনশাআল্লাহ মোটামুটি ঈদ সুন্দরভাবে কাটে আইছি, আমাদের কোনো সমস্যা হয়েছে না, পরিবার সুন্দরভাবে আছে। তা আমরা যে যানবাহনে আইছি ইনশাআল্লাহ মোটামুটি ভালোভাবে আইছি। বাড়তে পারা হয় নাই, ওই যাইছি যে টাকায় আসছি ওই টাকাই। অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না, ঈদ যাত্রা একটু আড্ডু হইবই, এটা কোনো ফ্যাক্টর না। যাত্রীরা বলছেন ঈদের আগে বাড়ি যাওয়ার তুলনায় ফেরার পথে ভোগান্তি কম। সময় মতো বাস পাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে। খুব কষ্ট হয়, মায়া লাগে, কাজের তাগিদের জন্য আসতেই হয়। খারাপ লাগছে, তো কিছু করার নাই, চাকরি এখানে, জব এখানে, সব এখানেই আসতে হবে। ঈদের আনন্দ শেষে আবারও কর্মচঞ্চল জীবনে ফিরছে রাজধানী, আর সেই ফেরার যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের তৎপরতাও অব্যাহত রয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র 15 দিনেই রাজধানী সড়কে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আনিসুর রহমান বলেন, ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে। তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলার কাজ চলছে বলে জানান তিনি। এখন থেকে ট্রাফিক আইন না মানলে জেল ও জরিমানাও করা হবে। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 2 জুন এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ 19 এপ্রিল 12 কেজিতে 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। তার 17 দিন আগে 2 এপ্রিল 387 টাকা বাড়িয়ে 1727 টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ 2 দফায় 12 কেজিতে 599 টাকা বৃদ্ধি করা হয়। ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে তার জন্মস্থান সদর উপজেলার কোরালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে মরদেহ দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। দুপুর 1:40 তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান। ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী। আবহাওয়া অফিস জানায়, এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। এরপর নামতে পারে বৃষ্টি। এসএম আরিফের রিপোর্ট। টানা তাপদাহে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল নগরবাসী। আমরা ঢাকা শহরে যারা অবস্থান করতে সবাই আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছে, সহ্য করার মতোই না এমন একটা পরিস্থিতি বর্তমান। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, গরমে ব্যাহত তাদের দৈনন্দিন কার্যক্রম। এমন একটা গোসল করার পরও শরীর ঘামায়, গাম হয়, গাম হইলে আর গেঞ্জি গায়ে দিনে দেখেন না, খুব ভয়াবহ গাড়ি, এই গরমের টেকা যায় না। আবহাওয়া অফিস জানায়, সারা দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। যে আমাদের জলীয় বাষ্প উপস্থিতির বেশি কারণে আমাদের ঘাম তাড়াতাড়ি শুকাবে না। আর একটা হলো আমাদের অবস্থান, সারা দেশের তাপমাত্রা যেখানে মিনিমাম আসে, আমাদের সর্বনিম্ন আসে 20, 26, 27 এরকম, ঢাকার তাপমাত্রা 29 বা 30-এর কাছাকাছি। এর কারণ কি, প্রচুর পরিমাণ অট্টালিকা, গাছপালার পরিমাণ কম, সেই কারণে আমাদের ঢাকাতে তাপ প্রবাহটা একটু বেশি মনে হয়, যে না আমাদের অস্বস্তি ভাবটা একটু বেশি মনে হয়। বৃষ্টি হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আর এই বর্ষার বৃষ্টি শুরু হতে আরও কয়েকটা দিন সময় লাগতে পারে। আর বর্ষা অনসেট আমরা যেটা বলি, সারা দেশ কভার করা,
সেটা করতে হয়তো বা আমাদের জুনের 15 তারিখ আমরা অ্যাভারেজ টাইম 4-5 তারিখের দিকে আমাদের টেকনাফ বা কক্সবাজার চিটাগাঙ্গের অঞ্চলের দিকে চলে আসে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে যা ছিল 5,57,217 কোটি টাকা। তাতে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ 18,24,668 কোটি টাকা, যার মধ্যে 32.26% ঋণ খেলাপি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ 1,49,784 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 45.85%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হারও 30%-এর ওপরে। মোট খেলাপি ঋণ 4,16,481 কোটি টাকা। রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে 2023 সাল থেকে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া বাংলাদেশি তাজা আম রপ্তানির সুযোগ তৈরিতে কাজ করছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, হাইকমিশন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আদান প্রদান সহ পেস্ট রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট পাঠিয়েছে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রেস উইং মোহাম্মদ তরিকুল ইসলাম। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানায়, মালয়েশিয়ার 2 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 7 থেকে 13 জুন 2026 বাংলাদেশে এসে আম বাগান, প্যাকিং হাউস, সংরক্ষণ সুবিধা ও রপ্তানি প্রস্তুতি পরিদর্শন করবে। প্রয়োজনীয় মান পূরণ হলে চলতি মৌসুমেই রপ্তানি শুরু হতে পারে। মালয়েশিয়ায় আমের বাজার উন্মুক্ত হলে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে আম রপ্তানির সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে রানার্স আপ হয়েছে নরসিংদী লায়ন্স। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি মালয়েশিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের 12টি জেলার প্রবাসী ক্রিকেট দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো ছিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, ফরিদপুর, চাঁদপুর ও শরীয়তপুর জেলা দল। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নরসিংদী লায়ন্স। ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার লেবাস সিদ্দিকুর রহমান। এছাড়া বাংলাদেশ দূতাবাসের কনসুলার মোহাম্মদ ফিরোজ রব্বানী, একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন সহ আয়োজক ও প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন। যাতে আমরা সুন্দরভাবে সবাই একটা আনন্দ উল্লাসের মাধ্যমে সবার দেখা সাক্ষাৎ হলো এবং একটু খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগ করা হবে। কুমিল্লাবাসীকে আমি উৎসাহ করতে পারছি দেখে আমরা অনেক খুশি। আমরা দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছি, তৃতীয়বারের চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ।